রোগগুলো হবার পেছনে অনেকগুলো আপনি নাম বলেছেন আমাদেরকে। আমরা হয়তো ইন ডিটেইলস এ পরবর্তীতে যাব, কিন্তু সাধারণত কি কি কারণ আপনারা খুঁজে পান যে এই রোগগুলোর পেছনে কি কারণ রয়েছে? ধন্যবাদ। প্রত্যেকটা ডিজিজ ভিন্ন ভিন্ন, তবে বাত রোগের মধ্যে কিছু বাত রোগ রয়েছে যেটাকে আমরা বলি অটো ইমিউন ডিজিজ, যেটা আসলে অ্যাকচুয়াল কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। এটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, যেটাকে আমরা ইমিউনিটি বলি, সেই ইমিউনিটি এর মাধ্যমে এই রোগগুলোকে প্রতিরোধ করতে পারে না। নেগেটিভ আর্থ্রাইটিস অনেক সময় আমরা বলে থাকি, বা সেরো পজিটিভ আর্থ্রাইটিস বলে থাকি, যেটা অনেক সময় রক্তের পরীক্ষার মাধ্যমেও অনেক সময় পজিটিভ থাকে, আবার অনেক সময় নেগেটিভও থাকে। তো এই আর্থ্রাইটিস গুলো আসলে আননোন কজ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এরকম কিছু রোগ আছে যেগুলো এখনো কারণটা আবিষ্কার করা যায়নি। তবে কিছু কিছু ফ্যাক্টর অনেক সময় আমরা এটার জন্য দায়ী মনে করি, যেমন জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর, যেমন বাবা মায়ের থাকলে, মানে আত্মীয় স্বজনের থাকলে সেটা হতে পারে। এছাড়া দেখা যায় যে, যেমন গাউটি আর্থ্রাইটিস যেটা কথা আমরা আলোচনা করছিলাম, গাউটি এটা হলো আমাদের শরীরে ইউরিক অ্যাসিড নামে একটা রক্তের উপাদান যখন বেড়ে যায়, তখন এটাকে আমরা গাউটি আর্থ্রাইটিস বা গাউট বলে থাকি। সেটা আমাদের খাদ্য খাবারের মধ্যে কিছু খাবারে এই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, সেটা যদি বেড়ে যায়, খাওয়ার পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে এই গাউট হতে পারে। অনেক সময় কিডনি ফাংশনের সাথে রিলেটেড হয়, কারো যদি কিডনি সঠিকভাবে ফাংশন না করে, সেক্ষেত্রেও ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। তো ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবারের মধ্যে যেমন আমরা বলি রেড মিট, গরুর মাংস, খাসির মাংস, সিমের বীজ, বরবটি, পুঁইশাক, লিভার, কলিজা, এই জাতীয় খাবার, মগজ, এর মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে। তো আমরা রোজার সময় থেকে শুরু করে ঈদ এবং ঈদের বিভিন্ন ফেস্টিভে আমরা এই ধরনের খাবারগুলো বেশি খেয়ে থাকি। সো এই ক্ষেত্রে অনেকেই এই ধরনের গাউটের শিকার হন, বা গাউটের আগে থেকে গাউটের আর্থ্রাইটিসে আক্রান্ত, তাদের এই সমস্যাগুলো বেড়ে যেয়ে থাকে। স্যার, ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাকে পরবর্তী যে বিষয়টি জানতে চাইবো, অনেক ক্ষেত্রে বা অনেক সময় একটা টাইম ছিল যে আমরা বাত রোগ বলতেই এটি বয়স্ক রোগীদের রোগ হিসেবে জানতাম, বা এটা বড়দের হবে সেটি জানতাম। কিন্তু যেমনটি আপনি বলছিলেন যে বাচ্চাদের ক্ষেত্রেও এখন দেখা যাচ্ছে, মাঝ বয়সীদের ক্ষেত্রেও এখন আমরা দেখতে পাচ্ছি। আসলেও কি বয়সের সীমাবদ্ধতায় বাত রোগকে আটকানো গেছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। আসলে আগে থেকেই এই জিনিসটা আছে, কিন্তু আমাদের দেশে চিকিৎসার ক্ষেত্রে অনেকখানি অগ্রসর ছিল না। তখন মানুষ রোগ নির্ণয় হতো না, অনেক সময় ট্রিটমেন্ট সঠিকভাবে পেত না। যে কারণে দেখা যায় যে মানুষ মনে করত যে বয়স হলেই হয়তো তাদের এই বাতরোগগুলা দেখা যাবে, যেটা ডিজেনারেটিভ অস্টিওআর্থ্রাইটিস, যেটা বয়সজনিত কারণে হয়। বাকি যেগুলা এটা যেকোনো এজেই হতে পারে। বিশেষ করে চাইল্ডদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যাদের রিউমেটিক ফিভার থাকে, তাদের পরবর্তীতে রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স থাকে, যেটা সাধারণত ইয়াং এজে দেখা যায়। যেমন 18 থেকে 25-30 বছরের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হতে পারে। এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস ছাড়া যেটা আমরা বলছিলাম জুভেনাইল আর্থ্রাইটিস, এটা সাধারণত শিশুদের হয়ে থাকে। তো এইজন্য আসলে সব বয়সে আসলে এই বাতরোগ দেখা যেতে পারে। তবে কিছু কিছু ডিজিজ, যেমন ডিজেনারেটিভ যে ডিজিজ, যেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলি আমরা, এটা সাধারণত অ্যাবাভ 40 বা 40 প্লাস হলে হতে পারে। বাকিগুলা যেকোনো এজেই হতে পারে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা সাধারণত আমরা ইয়াং এজে বেশি দেখতে পাই, যেটা 25-30 বছরের মানুষদের মধ্যেই প্রথমত ধরা পড়ে।